ঈশার জ্ঞান ফিরল অজ্ঞাত একটি কক্ষে। ঈশা আস্তে করে উঠে বসল সোফা থেকে। ঈশার মাথায় প্রচুর যন্ত্রণা করছে, সে এখানে আসলো কিভাবে? এটা কোথায়? ঈশা আস্তে করে উঠে দাঁড়াল। মনে হচ্ছে সে কারোর অফিস রুমে আছে। ঈশার অস্থিরতা বাড়ার আগেই আরহান কফির মগ হাতে তার অফিস রুমে ঢুকল। ঈশা হতবাক হয়ে জিজ্ঞেস করল, এটা আপনার রুম? আপনি আমাকে এখানে এনেছেন কেন? তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? আরহানের খাপছাড়া ভাবে ঈশার রাগ লাগে। আরহানের ফোন বাজতেই ঈশা বেরিয়ে যেতে চাইল, কিন্তু আরহান ঈশাকে থামিয়ে বলল, ওয়েট, কোথায় যাচ্ছ? আপনার তাতে কি? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। আমার অনেক কিছু। আরহান কফির মগটা টেবিলে রেখে বলল। মানে? আমিনুল সাহেবের অর্ডার, তুমি এই রুম থেকে বের হতে পারবে না যতক্ষণ না সে ফিরছে। এইসবের মানে কি? আরহান ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে কল রিসিভ করতে রুমের বাইরে গেল। রুদ্র কল করেছে। রুদ্র হল আরহানের অ্যাসিস্ট্যান্ট, যে আরহানের হয়ে কাজ করছে। লোকটাকে কেন মেরেছে জানতে পারলে? আরহান সতর্কতার সাথে জিজ্ঞেস করল। স্যার, যেই লোকটাকে গুলি করা হয়েছে তার বাজোডাটা আমি আপনাকে পাঠিয়েছি। লোকটার নাম আবুল খন্দকার। সিসিটিভি ফুটেজে লোকটাকে খালের পাশ দিয়ে দৌড়ে আসতে দেখা যায়। তার পিছনে 2টি বাইক দেখা যায়। বাইকের নাম্বার আমি সংগ্রহের চেষ্টা করছি। তবে তাদের পোশাকে ছিল ব্ল্যাক লেদার জ্যাকেট, মুখে কালো হেলমেট আর হাতে কালো গ্লাভস। তাহলে আমাদের সন্দেহ ঠিক? একদম ঠিক স্যার। কায়ানের জন্য যারা কাজ করে ওদের সাথে গুলি করার স্টাইল থেকে শুরু করে ওর লোকেদের ড্রেস আপ, বাইক সব মিলে যাচ্ছে। আমার ধারণা আবুল খন্দকার এমন কিছুর সাক্ষী হয়েছিলেন যেটা কায়ানের জন্য হুমকি হতে পারত। তাই সরিয়ে দিয়েছে যদি তাই হবে তাহলে ইউনিভার্সিটির সামনে কেন লাশ ফেলল? এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। কায়ান কারণ ছাড়া কিছু করে না কিন্তু আমি বুঝতে পারছি না কায়ান যে এখানেই আছে সেটার প্রমাণ এত স্পষ্ট কেন? যেন সে ইচ্ছে করেই এইসব রেখে যাচ্ছে এক্স্যাক্টলি, এটাই তো ও চায়। ও এই শহরে আছে সেটা আমরা গত 4 মাস ধরে জানি, কিন্তু কোথায় আছে? উই হ্যাভ নো ক্লু। দিস ইজ হাউ হি প্লেজ। বাকিটা বলে শেষ করার আগেই আরহান পায়ের আওয়াজ পেয়ে পিছনে তাকাল। ঈশা রুম থেকে প্রায় বের হয়েই যাচ্ছিল, কিন্তু আরহানের সাথে চোখে চোখ পড়তেই ঈশা দৌড়ে পালানোর আগেই আরহান শক্ত করে ঈশার কবজি ধরে নিজের কাছে নিয়ে আসে। আরহানের চোখে মুখে রাগ স্পষ্ট। হোয়াট দ্য হেল ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ? কোথায় যাচ্ছ? আরহানের অগ্নিকণ্ঠে ঈশা একটা ঢোক গিলে তাকাল। আরহান চোখ বন্ধ করে নিজের রাগ কমিয়ে ঈশার দিকে তাকাতেই দেখল ঈশার হাত সে রাগের মাথায় এমন শক্ত করে ধরেছে যে ঈশার হাতের কাচের চুড়ি কয়টা ঝনঝনিয়ে নিচে পড়ে গেছে। আরহান ঈশার হাত ছেড়ে দিল। তারপর শান্ত ও নির্লিপ্ত কণ্ঠে বলল, ভিতরে যাও। আমিনুল সাহেব এসে তোমাকে নিয়ে যাবে ঈশার আগে অভিমানে অফিস রুমের ভিতরে চলে গেল। এমন কড়া মেজাজ সে আজ পর্যন্ত দেখেনি। লোকটার মনটা কি পাথরের তৈরি? কিভাবে ধরল হাতটা একদম লাল করে ফেলেছে। আরহান কয়েকটা দীর্ঘনিশ্বাস ফেলে ভিতরে আসল। ঈশা চোখ মুখ কালো করে গাল ফুলিয়ে সোফায় বসে আছে। আরহান ঈশার হাতের কবজির দিকে তাকাল। কেটে যায়নি, তবে লাল হয়ে আরহানের হাতের আঙুলের ছাপ বসে আছে। একটু পর আরহান এক বাটি বরফ এনে ঈশার সামনে রাখতেই ঈশা সম্পূর্ণ বিষয়টি অগ্রাহ্য করে অন্য দিকে তাকাল। আরহান কষ্ট করে নিজের আওয়াজটা একটু নরম করে বলল, হাতটা এখানে ভিজিয়ে রাখো ঈশা আবারও ইগনোর করায় আরহান চুপ করে তার পাশে বসল। তারপর ঈশার হাত ধরতেই ঈশা চোয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করতে লাগল। আরহানের ধৈর্যের সীমারেখা পৌঁছাতেই বলল, কখনো আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবে না। আমি এক কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করি না। আমাকে রাগিয়ে দিলে তার ফল কি হয় তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। বলতে বলতেই আরহান ঈশার হাত নিয়ে বরফ পানিতে ধরে রাখল। এরপর থেকে কোনো কথা যেন আমাকে দ্বিতীয়বার রিপিট করতে না হয়। ঈশা হতভম্ব হয়ে আরহানের বকা শুনছে। কি আশ্চর্য! তার চুড়ি ভেঙে তাকে ব্যথা দিয়ে আবার লোকটা তাকেই বকা দিচ্ছে। লোকটার মাঝে অনুশোচনা বলতে কিছুই নেই। কি বললাম বুঝতে পেরেছ? ঈশা ভ্রু তুলে তাকাল। তারপর বলল, না, আপনার বাক্যের কোথাও আমি সরি শব্দটি পাইনি। তাই আপনি কি বলেছেন কিছুই বুঝিনি আমি তোমাকে কেন সরি বলব? দোষটা তোমার ছিল আরহান ভ্রু কুঁচকে বলল। কিক!
আমার দোষ ছিল? আচ্ছা, আমার চুড়ি তো আমি নিজেই ভেঙেছি তাই না, আর আমার হাত আমি নিজেই চাপ দিয়ে লাল করে ফেলছি। শাট আপ! তুমি পালাতে গিয়েছিলে সে কারণে এইসব হয়েছে। ইউ আর রেসপন্সিবল ফর দিস কি? এইখানেও আমার দোষ তাই না? আপনি তো দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? আরহান ঈশার হাত ছেড়ে উঠে দাঁড়াল। ঈশা সঙ্গে সঙ্গে বরফ পানি থেকে হাত তুলতেই দেখল হাতের লালচে ভাব দূর হয়ে গেছে অনেকটা। আরহান কিছু বলার আগেই আমিনুল সাহেব এসে হাজির, তিনি এসে ঈশাকে নিজের সাথে নিয়ে গেলেন। গাড়িতে উঠতেই ঈশা প্রশ্ন করল, আমাকে আরহান স্যারের অফিস থাকতে বলেছ কেন? তুমি অজ্ঞান হয়ে যাওয়ায় আমার চিন্তার দ্বিগুণ হয়েছে। তোমার বাসায় কিছু জানায়নি? তোমার ভাই তো তাহলে ভার্সিটিতেই এসে হইচই শুরু করত। আরেকটা ম্যাডাম ও ছিল তোমার কাছে, পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় তিনি চলে যান। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পুলিশ স্টেশনে। এত বড় ঘটনা আমি না গিয়ে থাকি কি করে? আবার শিক্ষা প্রতিষ্ঠানের মতন জায়গায় এমন পাশবিক আচরণ, এইসব তো মেনে নেওয়া যায় না। কিছু জানতে পারলে? নাহ, তারা মুখ খোলেনি। বলেছে তদন্ত চলছে গু। ব্যাস এটুকুই? লোকটাকে কেন মেরেছে কিছু জানতে পারোনি? আমিনুল সাহেব হতাশ গলায় বললেন, না। কিন্তু মনে হলো কি যেন লুকিয়ে যাচ্ছে। আবার ফিরবার সময় একটা নামের চর্চা শুনলাম গু। কি নাম? কায়েন। যতবার এই নাম চর্চায় এসেছে মানে ভয়ানক কিছু আছে সামনে গিয়ে। কি নাম বললে? কায়েন। কে সে? মাফিয়া। অন্য সবার চাইতে আলাদা। পুরো আন্ডারওয়ার্ল্ডে বেশিরভাগ সে নিজেই কন্ট্রোল করে। যতক্ষণ না তুমি তার কোনো ক্ষতি করছো সে তোমাকে কিছু করবে না। কিন্তু যদি তুমি ওর ক্ষতি করার চিন্তাও করো সে তোমাকে শেষ করে দিবে। ঈশাকে আমিনুল সাহেব তার বাড়ির গেটের সামনে নামিয়ে দিলেন। কায়েন নামের এই লোকটার প্রতি ঈশার এক আগ্রহ কাজ করছে। লোকটা যদি এত ভয়ানক হয় তাহলে এর আগে সে এই নামটি শুনেনি কেন? ঈশা নিজের বাড়িতে ঢুকতেই তার বড় ভাই ডেকে পাঠালেন। ঈশার বড় ভাই আবির। ঈশার থেকে ৮ বছরের বড়। ঈশা ভাইজের রুমে যেতেই দেখল তার ভাই টিভিতে খবর দেখছে। ভাইয়া, ডেকেছ আমায়? হ্যাঁ, ভিতরে এসে বস। আজকে তোর ভার্সিটিতে কি হয়েছে? খবরে কিসব দেখাচ্ছে গু? ঈশা কি বলবে আর কি বলবে না বুঝতে পারছে না। ইতস্তত করে বলল, খবরে যা বলছে আমরা সেটাই জানি। মামা তো পুলিশের কাছে গেল। তারা নাকি কিছু বলতে চায়নি গু। এইসব ঝামেলার মধ্যে তোর ভার্সিটিতে যাওয়ার দরকার নেই গু। কিছু থেকে কিছু হলেই এই বাড়ি থেকে তার ভার্সিটি যাওয়াটা বন্ধ করে দেয়া। কিন্তু কেন? সবাই যেতে পারলে সে যেতে পারবে না কেন? ঈশা মলিন গলায় বলল, না ভাইয়া, যেতে হবে। একটা বদমাইশ স্যার এসেছে। তার ক্লাসে অ্যাটেন্ড না করলে সে একদম অগ্নিমূর্ত হয়ে যায়। সে স্যার যতই বদমাইশ আর হিটলার হোক না কেন তুই যাবি না। এখন রুমে গিয়ে রেস্ট কর গু। তাহলে বাইরে অন্তত ঘুরতে যেতে তো পারব। ভার্সিটি না হয় নাই গেলাম গ। আবির হ্যাঁ সূচক মাথা নাড়তেই ঈশা নাচতে নাচতে নিজের রুমে চলে গেল। পরের দিন বিকেলে ঈশা ঘুরতে বেরিয়েছে ঋতুকে সাথে নিয়ে। ঘোরাঘুরি খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যার পর হয়ে গেল। ঈশা ঋতুকে ঋতুর বাসার সামনে নামিয়ে দিয়ে রিকশা করে ফিরছিল। হঠাৎ রিকশার চাকায় সমস্যা হতেই মাঝ রাস্তায় ঈশাকে নেমে যেতে হল। যেই জায়গায় ঈশা দাঁড়িয়ে আছে এইখানে গাড়ি কিংবা রিকশা পাওয়া মুশকিল, খুবই নির্জন জায়গা। ল্যাম্পপোস্টের আলো টিমটিম করে জ্বলছে, চারিদিকে নীরবতা ছড়িয়ে আছে। আশেপাশে তাকাতেই ঈশার অস্বস্তি হতে লাগল। ঈশা হাঁটতে শুরু করল। তার উদ্দেশ্য এই গলি থেকে বের হয়ে মেইন রোডে পৌঁছানো। ঈশা হাঁটতে হাঁটতেই পরপর ২টি গুলির শব্দ শুনতে পেল। ঈশা থমকে দাঁড়িয়ে পড়ল, তার হৃদস্পন্দন যেন বেড়ে গেল। ঈশা একটু আড়ালে সরে গেল। তারপর আড়ালে দেখার চেষ্টা করতেই একটা ছায়া দেখতে পেল পিস্তল হাতে। ঈশা ২ হাতে মুখ চেপে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। ভয় ঈশার প্রাণ বেরিয়ে আসার উপক্রম হল। ঈশা পায়ের শব্দ শুনতে পাচ্ছে, কে যেন ওই দিকেই আসছে। পায়ের শব্দ ধীরে ধীরে আরও স্পষ্ট হতেই ঈশা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। পায়ের শব্দটা তার খুব কাছে এসে মিলিয়ে যেতেই ঈশা আস্তে আস্তে চোখ খুলল। তারপর যা দেখল ঈশা তা স্বপ্নেও কল্পনা করেনি। আরহান তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। আরহান এখানে ঈশাকে দেখবে ভাবতে পারেনি। এত রাতে এমন নির্জন জায়গায় কি করছে সে? আরহান সঙ্গে সঙ্গে পিস্তল নামিয়ে ফেলল।
ঈশা অপলকে তাকিয়ে আছে। তাহলে একটু আগে যে গুলির শব্দ শুনতে পেল কিভাবে সম্ভব? আরহান ঈশার চোখে মুখে প্রচণ্ড ভয় দেখে বলল, রিল্যাক্স, ভয় পাওয়ার কিছু নেই গি। ঈশা ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। বারবার তার চোখ যাচ্ছে আরহানের হাতের পিস্তলের দিকে। আরহান ঈশার কাছে এগিয়ে এসে বলল, তুমি এই জায়গায় একা একা কি করছ? ঈশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি বাড়ি ফিরছিলাম, রাস্তায় রিকশার চাকা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আসো আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। ঈশা সাথে সাথে না সূচক মাথা নেড়ে বলল, আমি চলে যেতে পারব। কেন? আমার সাথে আসতে কি অসুবিধা? আরহানের প্রশ্নে ঈশা আরহানের হাতে থাকা পিস্তলের দিকে তাকাল। আরহান জানে ঈশার মনে কিসের ভয় আর তার চোখে কেন এত প্রশ্ন। তুমি কি এই পিস্তলের কারণে আমার সাথে যেতে চাইছ না? ভয় পাচ্ছ? বলেই আরহান আরেক ধাপ এগিয়ে আসল। ঈশা প্রথম থেকেই দেওয়ালের সাথে আষ্টে পিষ্টে দাঁড়িয়েছিল। তাই পিছিয়ে যাওয়ার উপায় নেই। যদি ভয় পেয়ে থাকো তাহলে তোমার মনে হয় না আমাকে না করাটা খুব বোকামি হয়ে যাবে? বলেই আরহান ঈশার চোখে চোখ রাখল। তাই চুপচাপ আমার সাথে আসো, খুশেষ্টা বলেই আরহান ঈশার হাত ধরল। ঈশা খেয়াল করল আরহান তার হাতে খুব একটা চাপ না দিয়েই ধরে আছে, যা গতকালের চেয়ে আলাদা, একদম ভিন্ন। আরহান ঈশার হাত ধরে সেই গলি থেকে বের করে নিয়ে আসল। আরহানের পিস্তলটার মাথা প্যান্টের পকেটে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশা মেইন রোডে আসতেই দেখল আরহানের গাড়ি রাস্তার একপাশে পার্ক করা। ঈশার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু সে চুপ থাকল। আরহান ঈশাকে গাড়িতে বসিয়ে কাকে যেন কল দিল। ঈশা গাড়ির সিটে মাথা হেলিয়ে দিল। যা হয়েছে, যা সে দেখেছে সবটা বারবার তার মনে পড়ছে। ঈশা বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। ঈশার মনে অনেক প্রশ্ন। আরহান এখানে কি করছে? তার গাড়ি যেহেতু মেইন রোডে পার্ক করা, তাহলে নিশ্চয়ই সে কোনো কাজে এখানে এসেছে। আর সেই গুলির শব্দ যেটা ঈশার কানে ভেসে আসলো, সেটা কি আরহান? ঈশার অস্থিরতা বাড়তেই ঈশা গাড়ির ড্রায়ার খুলল পানির বোতলের জন্য। সেখানে পানির বোতল ছিল না ঠিকই, কিন্তু ঈশার চোখে পড়ল অন্য কিছুতে, কাগজে মোড়ানো একটা প্যাকেট। ঈশার সাথে সাথে ড্রায়ারটা বন্ধ করে ফেলল এবং বাইরে তাকাতেই দেখল আরহান এখনও ফোন কার সাথে যেন কথা বলে যাচ্ছে। ঈশা যে তার ড্রায়ার খুলেছে সেটা সে দেখেনি। সে যেন হাফ ছেড়ে বাঁচল। কিন্তু এই প্যাকেটে কি আছে সেটা না দেখা পর্যন্ত ঈশার মন শান্ত হবে না। আরহান গাড়িতে দরজা খুলতেই ঈশা বলল, আপনার কাছে পানি হবে? ঈশা জানে এই গাড়িতে পানি নেই। সে সব জায়গায় খুঁজেছে। না, ওয়েট, আমি আনছি। আরহান গাড়ির দরজা বন্ধ করে সামনের দোকানে গেল পানির বোতল কিনতে। এই সুযোগে ঈশা আবারও গাড়ির ড্রায়ারটা খুলল। তারপর খুব সাবধানে প্যাকেটটা হাতে নিল। ঈশার ভীষণ ভয় লাগছে। কি না কি আছে ভিতরে, কিন্তু না দেখেও তো সে থাকতে পারছে না। ঈশা আস্তে করে প্যাকেটটা খুলতেই ভ্যাবাচেকা খেয়ে গেল। এইদিকে আরহানকে আসতে দেখেই ঈশা তাড়াতাড়ি প্যাকেটটা ড্রয়ারে রেখে দিল। আরহান গাড়ির দরজা খুলে ঈশাকে পানির বোতল দিতেই ঈশা চোখের পলক ফেলে তাকাল। তারপর নিঃশব্দে পানির বোতলটা হাত বাড়িয়ে নিল। আরহান ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, তুমি এখনও ভয় পাচ্ছ আমাকে? ঈশা উত্তরে কিছু না বলে এক ঢোক পানি খেয়ে বোতলটা একপাশে রাখল। তারপর বলল, আসলে আমি সেখানে দুটো গুলির শব্দ পাই। আর আপনার সাথে পিস্তল দেখে ভেবেছিলাম। বলতে বলতে ঈশা থেমে যায়। কি ভেবেছিলে যে আমি গুলি করেছি? আরহানের প্রশ্নের উত্তরে নিচের ঠোঁট কামড়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আরহান না হেসে পারল না। এই টেনশনের মধ্যেও তার ঠোঁট দুটো প্রসারিত হয়ে গেল ঈশার কথায়। ঈশা অবাক হয়ে আরহানের হাসির দিকে তাকাল। লোকটা বুঝি হাসতেও জানে? তাও এত সুন্দর করে। আরহানের রাস্তার দিকে দৃষ্টি রেখে বলল, আমিও গুলির শব্দ পেয়েই সেখান গিয়েছি। সত্যি? ঈশার প্রশ্নে আরহান আজ চোখে তাকাল। কিছুক্ষণ চুপ থেকে ঈশা বলল, আপনাকে একটা প্রশ্ন করি? করো। আপনি কি সব সময় সাথে পিস্তল রাখেন? ঈশা আগ্রহ নিয়ে প্রশ্ন করতেই আরহান বলল, এটা আমার শখ। পিস্তল রাখা আপনার শখ? ঈশা হতভম্ব হয়ে তাকাল। না, ঠিকই আছে। আর 5টা মানুষের মতন নরমাল শখ থাকার তো কথা না আরহান আহমেদের। তার থাকবে পিস্তলের শখ? আপনি কি জানেন আপনি কতটা ব্যতিক্রম আর 5টা মানুষ থেকে? কিভাবে ব্যতিক্রম আমি? মেজাজ থেকে শুরু করে সব দিক থেকেই। এমনকি আপনাকে কোনোভাবেই ভার্সিটির প্রফেসর মনে হয় না গে।
আরহান নির্লিপ্ত কণ্ঠে বলল, তাহলে কি মনে হয়? মনে হয় আপনি অন্য কেউকে। আরহান গাড়ি ব্রেক করতেই ঈশা অবাক হয়ে বলল, গাড়ি থামালেন কেন? কারণ তোমার বাড়ির সামনে। আরহানের কথায় ঈশার হুঁশ ফিরল। ঈশা থ্যাংক ইউ বলে নেমে কিছু দূর যেতেই আরহান গাড়ি থেকে নেমে ঈশাকে ডাকল। আরহানের শুধু ঈশার রোল নম্বরটাই মনে আছে, তাই সে ডাকল 111 গু। ঈশা কটমট করে পিছনে তাকাল। তারপর আরহান এগিয়ে আসতেই বলল, আপনি আমার নাম জানেন না? 111 ডাকেন কেন? তোমার ব্যাগ। আরহান ব্যাগটা এগিয়ে দিতেই ঈশার মনে পড়ল সে তার ব্যাগ গাড়িতেই ফেলে এসেছে। ঈশা ব্যাগটা হাতে নিতে নিতে বলল, আমার নাম ঈশা। কি বলেছি শুনেছেন? আরহান পাত্তা না দিয়ে ঠোঁটের কোণে হাসি রেখে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করল। ঈশা কিছুক্ষণ দাঁড়িয়ে আরহানের চলে যাওয়া দেখল। ঈশার সন্দেহ যায়নি। পিস্তল হাতে আরহানের ওই জায়গায় একই সময়ে উপস্থিত হওয়ার কোনো প্রশ্নই উঠে না। এবং মেইন রাস্তায় গুলির শব্দ পৌঁছানোর সম্ভাবনা নেই। আর কোনো সাধারণ মানুষের পিস্তল রাখার শখ কেন হবে? ঈশা নিজের রুমে গিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করতে গিয়ে দেখল কাগজে মোড়ানো 1 ডজন কাচের চুড়ি। কী ব্যাপার? তার বাগে কাচের চুড়ি আসলো কিভাবে? ঈশা চুড়িগুলো ভালোভাবে দেখল। ঈশা বুঝতে পারছে না তার কেমন অনুভব করা উচিত। কারণ এই কাচের চুড়িগুলোই ঈশা আরহানের গাড়ির ড্রয়ারে দেখেছিল। ঘরটা আধা আলো আধা অন্ধকার। কারণ বসের বেশি আলোকসজ্জা পছন্দ না। ঘড়ির কাঁটা যেন থেমে আছে। ছায়ার মতো দাঁড়িয়ে থাকা দুজন দেহরক্ষী ছাড়া পুরো ঘরে আর কোনো শব্দ নেই। ধোঁয়ায় ঢেকে আছে চারপাশ। একটা সিগারেট জ্বলছে ধীরে ধীরে। একপাশে রয়েছে বিদেশি মদের বোতল। টেবিলের মাথায় বসে আছে কায়েন। তার ঠিক সামনে রক্তাক্ত এক বালক মেঝেতে লুটিয়ে আছে। তখনই দরজা খুলে ঢুকল জিসান। কায়েনের খুব বিশ্বস্ত একজন। জিসানের কপালে ঘাম, মুখে অস্বস্তি। সে ধীরে ধীরে এগিয়ে এল। কায়েন একবারও তাকাল না। শুধু সিগারেটের ধোঁয়া ছাড়ল। জিসান এগিয়ে এসে বলল, বস, একটা কথা ছিল। কায়েন ধীরে ধীরে চোখ তুলে তাকাল। জিসান ইতস্তত করে বলল, আজকে আহাদ মির্জাকে সরিয়ে ফেলার সময় সেখানে একটি মেয়েকে দেখা যায়। মেয়েটি পুরো ঘটনায় সেখানে উপস্থিত ছিল এটা নিশ্চিত, তবে মেয়েটাকে ধরার আগেই। জিসান চুপ করে গেল। কায়েনের ঠোঁটের কোণায় ব্যঙ্গাত্মক হাসি। পালিয়ে গেছে? জিসান না সূচক মাথা নেড়ে বলল, আমরা পৌঁছানোর আগেই সেখানে সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আরহান উপস্থিত হয়। কায়েন সামনে রাখা মদের গ্লাসে আঙুল দিয়ে বৃত্ত আঁকতে আঁকতে বলল, তুমি ঠিক দেখেছ সেটা সিআইডি অফিসার আরহান ছিল। জিসান ধোক গিলে বলল, জি বস। অবশেষে সে এই শহরে এসেছে। গুড, আই লাইক ইট। আর সেই মেয়েটা কোথায়? এক মুহূর্ত নীরবতা রেখে তারপর জিসান হালকা গলায় আবার বলল, মেয়েটাকে তিনি সাথে করে নিয়ে গেছেন। দেখে দুজনকে খুব ঘনিষ্ঠ মনে হচ্ছিল। আরহান আহমেদের সাথে কোনো মেয়ের ঘনিষ্ঠতা। ইন্টারেস্টিং। মেয়েটাকে আমার চাই। সর্বক্ষণ মেয়েটিকে নজরদারির মধ্যে রাখবে কি? ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বল কায়েন। জিসান মাথা নিচু করে চলে গেল। কায়েন নিঃশব্দে হাসল। আরহান আহমেদ এই শহরে আসবে, এটাই তো সে চেয়েছে। খেলা তো এইবার জমবে। রুদ্র, তুমি কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? আরহান রাগে কড়মট করে বলল। স্যার, সত্যিই বলছি। আমি এখন নিকুঞ্জ বিলার কাছেই আছি। কায়েনের লোক এই বাড়ির সামনে আছে এই মুহূর্তে। রুদ্র ফিসফিসিয়ে বলল। ওরা ওইখানে কি করছে? এখনও কিছু করেনি, তবে ওদের টার্গেট ঈশা। আমার মনে হয় ঈশাকে ওরা আপনার সাথে দেখেছে, হয়তো এই জন্যেই। আর ইউ ফাকিং কিডিং উইথ মি? ওরা আমার সাথে যাকে দেখবে তার ক্ষতি করবে? আমি সেটা বলিনি, তবে আপনি তো জানেনই কায়েনের কাছে মেয়েরা একটা অবজেক্ট ছাড়া কিছু না। রুদ্র ভয়ে ভয়ে বলল। আমি এক্ষুনি আসছি। ওরা কয়জন আছে? আরহান নিজের পিস্তল পকেটে ভরতে ভরতে বলল। 2 জন। রুদ্র বলা শেষ করতেই ফোন কেটে গেল। কায়েন যে কি চায় রুদ্র কিছুই বুঝে না। উইয়ে কায়েনের লোক দুটো দাঁড়িয়ে আছে। ইনভেস্টিগেশন টিমের যে কেউ দেখলে বলে দিবে এরা কায়েনের হয়ে কাজ করছে। আর এদের ও সাহস আছে মৃত্যুপথ যাত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে। রুদ্রর মায়া লাগছে কিছুক্ষণ পর এদের মৃত্যু হবে, অথচ এরা জানে না। আর যার হাতে মৃত্যু হবে সে এতক্ষণে রেগে অগ্নিমূর্তি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। মিনিট 5 মধ্যেই আরহান সেখানে উপস্থিত হল।
আরহানকে দেখে রুদ্র আস্তে করে সেলুট দিয়ে বলল, স্যার। তারপর একটু থেমে বলল, স্যার, দূর থেকে নিশানা দিব নাকি কাছে যাব? বুদ্ধি কি হাঁটুতে রেখে ঘুরো? এটা আবাসিক এলাকা, গুলির শব্দে সবাই চলে আসবে। হাত দিয়ে কাজ সারতে হবে। রুদ্র হ্যাঁ সূচক মাথা নাড়ল। রুদ্র ঢিল ছুড়ে একজনের দৃষ্টি অন্যদিকে নিতেই আরহান পেছন থেকে এসে দাঁড়াল এক হাত দূরত্বে। হঠাৎই একটি হাত সামনে থাকা লোকটির কাঁধে, আরেকটি ঘাড়ে। মুহূর্তেই একটি চটাস শব্দ। একটি হালকা মোচড়েই ঘাট ঘুরে গেল এমন এক কোণে, যেটা মানুষের শরীর স্বাভাবিকভাবে নিতে পারে না। কোনো চিৎকার নেই, কেবল নিঃশব্দ মৃত্যু। আরহান পিছনে ফিরে তাকাতেই দেখল রুদ্রও নিজের কাজ সেরে ফেলেছে। গুড। কেউ দেখার আগে লাশ দুটো সরিয়ে ফেল। আর সব সিসিটিভি ফুটেজ রিমুভ করা চাই বলতে বলতে আরহান নিজের হাতের গ্লাভস খুলে ফেলল। ঈশার বাইরের থেকে এসেই ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম ভাঙে রাত 12টায়। শরীরটাও কেমন করছিল, তাই সে গোসলে গিয়েছে। গোসল শেষে সবে ঝর্ণাটা বন্ধ করতেই দরজায় টোকা পড়ল। ঈশা ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে মা? তুমি ঘুমাওনি? উত্তরে কোনো জবাব এলো না। আবার টোকা পড়তেই ঈশা বলল, মা একটু ওয়েট করো, আসছি গু। ঈশা চটজলদি তোয়ালে গায়ে পেঁচিয়ে নিল। এত রাতে মা কেন এসেছে? ঈশা দরজা খুলেতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। ঈশা চিৎকার করার জন্য মুখ খুলতেই আরহান হাত দিয়ে ঈশার মুখ চেপে ধরল। ঈশা হাত দিয়ে আরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই আরহান অন্য হাতে ঈশার 2 হাত পিছনে নিয়ে মুষ্টিবদ্ধ করে ফেলল। চুপ! একদম চিৎকার করবে না। আরহানের কথায় ঈশা আরও ছটফট করতেই আরহান বলল, জাস্ট ক্লাম ডাউন গু। এতক্ষণে আরহানের চোখ গেল ঈশার পরনের থাকা তোয়ালের দিকে। আরহান ঈশার পা থেকে মাথা পর্যন্ত তাকাল। ঈশার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পরিস্থিতি বুঝতে পেরে তারা দুজনেই চুপ, যেন একে অপরের হৃদস্পন্দন শুনতে পারছে। আরহান ধীরে ধীরে তার দৃষ্টি ঈশার দিকে স্থির করে বলল, এইভাবে তোয়ালে পড়ে কারোর সামনে আসা কতটা বিপজ্জনক সে ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? ঈশা এখনও ছটফট করে যাচ্ছে, নিজেকে ছাড়িয়ে নেবার শত চেষ্টা। আস্তে! এত নড়াচড়া করলে তো তোয়ালেটা নিজের জায়গায় থাকবে না, আর আমার চোখের সংযমও থাকবে না। আরহান আরেকটু কাছে আসতেই ঈশা আরহানের হাতে জোরে কাম দিয়ে দিল। আরহান চোখ বন্ধ করে ফেলল, কিন্তু নিজের হাত সরাল না। সাবধান! আমি ছুঁয়ে দিলে কিন্তু ক্ষত হয়ে যাবে, বলেই আরহান আলতো করে ঈশার মুখ থেকে নিজের হাত সরাল। ঈশা দাঁতে দাঁত চিপে কড়মট করে তাকাল। তারপর ট্রেনের গতিতে বলল, আপনার সাহস তো কম না। আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? নিজেকে কি মনে করেন আপনি? যা ইচ্ছে তাই করবেন? আপনার সাহস কি করে হলো আমার ঘরে আসার? আমার সাহস দেখতে চেজো না, বিপদে পড়ে যাবে। আর এই তোয়ালে সরিয়ে জলদি জামা পরে আসো। আপনার কথা আমি কেন শুনব? কি ভেবেছেন কি আপনি নিজেকে? অসভ্য লোক একটা, ঘির আগে ফুসতে ফুসতে বলল ঈশা। অসভ্যতামি না দেখতে চাইলে জলদি জামা পরে আসো, নয়তো এইভাবেই তুলে নিয়ে যাব বলেই আরহান ঈশার একদম কাছে চলে আসল। অসভ্যতামি না দেখতে চাইলে জলদি জামা পরে আসো, নয়তো এইভাবেই তুলে নিয়ে যাব বলেই আরহান ঈশার একদম কাছে চলে আসল। ছাড়ুন বলছি আমাকে, নয়তো চিৎকার করে আপনার মান সম্মান ডুবিয়ে দিব। তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছ একবার? চিৎকার করলে আমার কিছুই হবে না। তোমাকে আমার সাথে এই অবস্থায় দেখে তোমার বাড়ির লোক কি করবে সেটা ভেবে দেখো বলেই আরহান ঈশার হাত ছেড়ে দিল। ঈশার সাথে সাথে তোয়ালেটা গায়ের সাথে শক্ত করে ধরে রাখল। তারপর আরহান কিছু বলার আগেই সজোরে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আরহান ঈশার রুমে জানলার পাশের সিঙ্গেল সোফাটায় গিয়ে গা হেলিয়ে দিয়ে বসল। ঈশার এই বাড়িতে থাকা মোটেও নিরাপদ না, বাড়ি যেহেতু চিনে ফেলেছে ওরা বারবার আসবে। আর কায়েনের লোককে মারার খবর পেলে ওরা আরও হিংস্র হয়ে উঠবে। আরহান ঈশার ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখল কাচের চুড়িগুলো চিকচিক করছে। আরহান আহমেদ কাচের চুড়ি কিনবে, এটা সে কখনো ভাবেনি। চুড়িগুলো ঈশাকে ভার্সিটিতে দিয়ে দিত, যেহেতু তার রাগের কারণেই সেদিন ঈশার চুড়িগুলো ভেঙে গেছে। কিন্তু ঈশা আজ ভার্সিটি যায়নি। তাই ঈশা যখন তার গাড়ি থেকে নেমে যাচ্ছিল তখনই ঈশার ব্যাগে চুড়িগুলো রেখে দিয়েছিল। ঈশা জামা পরে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার চোখে মুখে রাগ আর বিরক্তি। আরহান তখনও জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। ঈশার পায়ের শব্দ শুনে ধীরে ধীরে ঘুরে তাকাল। কি চাইছেন কি আপনি? এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান, নয়তো ভালো হবে না।
গর্জে ওঠে ঈশা। আরহান কোনো উত্তর দিল না। শুধু হালকা মাথা ঝাঁকাল, যেন সে কিছু ভেবে ফেলেছে। আরহান পকেট থেকে একটা রুমাল বের করে উঠে দাঁড়াল। ঠিক বলেছ। এখানে থাকা একদম ভালো হবে না, খুব ধীরে শান্ত গলায় বলল আরহান। তাহলে চলে যান, বলেই ঈশা পাশ কাটিয়ে দরজার দিকে এগোতেই আরহান পেছন থেকে এসে রুমালটা চেপে ধরল ঈশার মুখে। মন ছে ছেড়ে ঈশার গলা রুদ্ধ হয়ে গেল। হাত পা ছোড়ার চেষ্টা করেও ধীরে ধীরে শক্তি হারাতে লাগল সে। আরহান শক্ত করে ধরে রাখল মাত্র কয়েক সেকেন্ড। তারপর ঈশার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে এল। চোখ বন্ধ হয়ে এল, শরীর ঢলে পড়ল আরহানের বুকে। আরহান নিঃশ্বাস ফেল। রুমালটা ভাঁজ করে পকেটে রেখে ঈশাকে কাঁধে তুলে নিল। সূর্যের আলো মুখে পড়তেই ঈশার চোখ খুলল। তার দৃষ্টি ঝাপসা, মাথাটা যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। ঈশা ধীরে ধীরে উঠে বসল। আমি কোথায়? ফিসফিস করে বলল ঈশা। চারপাশে তাকিয়ে দেখল অচেনা একটা ঘর। নরম বিছানা, জানালায় মোটা পর্দা, কাঠের আসবাব, অদ্ভুত রকম পরিচ্ছন্ন সবটা। তারপর হঠাৎ সবটা মনে পড়ল তার। আমাকে তুলে এনেছে এইখানে। এক ঝটকায় উঠে দাঁড়াল সে। পা দুটো কাঁপছে, মাথার ব্যথা তীব্র হচ্ছে, তবুও ভয়কে চেপে ধরে ঈশা এগিয়ে গেল দরজার দিকে। পুরো বাড়িটা নিঃশব্দে ডুবে আছে। সে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে চারপাশ দেখতে লাগল। ঈশা দোতলার একটা ঘরে আছে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল বাড়িটা বড়, কিন্তু একদম ফাঁকা। কারও শব্দ নেই, কোনো টিভি, কোনো রান্নাঘরের শব্দ, শুধু নিস্তব্ধতা। ঈশা দরজার সামনে গিয়ে জানালা দিয়ে তাকাল। বাড়িটার চারপাশে যেন জনমানবহীন, দেয়াল দিয়ে ঘেরা, বাইরের রাস্তাও দেখা যায় না ঠিক মতন। সে দরজার হাতল ঘুরাল। কিন্তু বাইরে থেকে বন্ধ। তার মানে তাকে আটকে রাখা হয়েছে। ঈশার গলা শুকিয়ে গেল। একসাথে হাজারটা প্রশ্ন ঘুরতে লাগল ঈশার মনে। আমাকে এখানে কেন রাখা হয়েছে? আমি কি বন্দী? কি করবে আমার সাথে? হঠাৎ পেছন থেকে দরজা খোলার শব্দ। সঙ্গে সঙ্গে ঈশা পেছন ঘুরে তাকাল। ভয় প্রাণ বেরিয়ে আসতে চাইছে তার। ঈশা পাশের তাক থেকে একটা মোটা লাঠি তুলে নিল। আজ হয় সে মরবে, নয়তো কাউকে মারবে। ঈশা নিঃশব্দে পা টিপে টিপে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে যেই না ছায়াটা ভেতরে ঢুকল, ঈশা কোনো দ্বিধা না করে লাঠি উঠিয়ে মারতে গেল। তখনই শক্ত একটা হাত তার কবজি চেপে ধরল। তোমার মাথা কি একদম গেছে? ভারী ঠান্ডা কণ্ঠ ভেসে এল। আরহান! ঈশা চমকে উঠল। ভয়, রাগ সব মিলে ঈশা আরও ক্ষেপে গিয়ে বলল, হ্যাঁ, আমার মাথা গেছে। এখন আমি আপনার মাথা ফাটাব। আপনার সাহস তো কম না, আপনি আমাকে তুলে এনেছেন। কি মতলব আপনার? আরহান ধীরে ধীরে ঈশার হাত নামিয়ে দিল। তারপর ভিতরে ঢুকে বলল, তোমার মতো এমন পাগল আমি আমার লাইফে দেখিনি। তোমার জায়গায় অন্য মেয়ে হলে এতক্ষণে ভয়ে কেঁদে ভাসিয়ে ফেলত, আর তুমি আমাকেই মারতে এসেছ। বলেই টান দিয়ে ঈশার হাত থেকে লাঠি নিয়ে নিল। ঈশা এবার চিৎকার করে উঠল। আমাকে কোথায় এনেছেন আপনি? বলুন। আর দরজা বন্ধ কেন? কি চান আপনি? আরহান বিরক্ত গলায় বলল, তুমি এখন আমার দায়িত্ব। আর এই দায়িত্ব কেউ ইচ্ছে করে নিতে চায় না, আমিও চাইনি। কিন্তু বাধ্য হয়েছি গু। বাধ্য? আমাকে অজ্ঞান করে এনে দরজা বন্ধ করে রাখাটা বাধ্য হওয়া? আপনি আমাকে কিডন্যাপ করেছেন, যেটাকে বলে গুন্ডামি। আপনি না শিক্ষক? শিক্ষক হয়ে ছাত্রীকে কেউ তুলে আনে? ঈশার কণ্ঠে তীব্র তাচ্ছিল্য। আরহান এবার একটু এগিয়ে এসে বলল, তুমি যেটা বুঝো না সেটা নিয়ে তর্ক করবে না গি। ঈশা এবার একটু থেমে গেল। তার চোখে এখনও রাগ, কিন্তু মনে ভয় আর দ্বিধার ছায়া ফুটে উঠেছে। আপনি আমাকে এখানে কেন এনেছেন? বলুন আমায়। তোমার নিরাপত্তার জন্য। আরহান বিরক্তি নিয়ে সোফায় বসল। আমার নিরাপত্তা দেওয়ার আপনি কে? ঈশা প্রশ্ন ছুড়ে মারল। তোমার ধারণার বাইরের কেউ। আর একটা প্রশ্ন করবে তো আবার অজ্ঞান করে বিছানায় ফেলে রাখব। আরহানের হুমকিতে ঈশা একটু ভয় পেল, তারপর বলল, এখানে আর কেউ থাকে না? না। তুমি, আমি আর পাহারার জন্য বাইরে একজন আছে। দরজা তাই বন্ধ। তুমি চাইলে আমি খুলে দিতে পারি, বাট অনলি ইফ ইউর রেডি টু ফেস ডেথ। শুধু শুধু আমাকে ভয় দেখাবেন না। আমার বাড়ির মানুষ জানলে আপনার কি হাল করে দেখবেন গু।
আরহান তীক্ষ্ণ চোখে তাকাতেই ঈশা নিচের ঠোঁট কামড়াতে লাগল। তোমার মামা আমিনুল সাহেবের থেকে পারমিশন নিয়েই তোমাকে এখানে আনা হয়েছে? আরহানের মুখে এই কথা শুনে ঈশা হতভম্ব হয়ে তাকাল। কিক? মামা? মামা আপনাকে পারমিশন দিয়েছে আমাকে তুলে আনার? মিথ্যে কথা বলবে না। ঈশা দ্রুত আরহানের কাছে গেল। তুমি চাইলে প্রমাণ দিতে পারি, কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত? শর্তের কথা শুনতেই ঈশা ভ্রু কুঁচকে তাকাল। আরহানের শর্ত শুনে ঈশার মনে হচ্ছে তাকে এইখানে তুলে আনা হয়েছে মস্করা করার জন্য। ঈশার আগে গজগজ করতে বলল, আমি করব রান্না? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ করবে, আর না করতে পারলে মামার সাথে কথা বলার ও প্রয়োজন নেই, আরহান শান্ত গলায় বলল। ঈশার আগে ফুঁসতে ফুঁসতে বেলুন হয়ে রান্নাঘরের দিকে গেল আর চিৎকার করে বলল, তুলে এনেছে নাকি নিরাপত্তা দিবে? এটা কেমন নিরাপত্তা? নিরাপত্তা তো আমার আপনার থেকে দরকার। পিশাচ কোথাকার উ! একটা মেয়েকে তুলে আনতে পারলে না, ইউ বাস্টার্ড! উপর থেকে দুটো লোকও হারিয়ে বসে আছিস কি? কায়েনের কণ্ঠে আগুন। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল সে, চারদিক কেঁপে উঠল যেন। তার হাতের পিস্তলটা হঠাৎই শূন্যে উঠে গেল। টানা 3 রাউন্ড গুলি চলল, কানে তালা লাগার মতো শব্দ হল। সবাই থমকে দাঁড়াল। কেউ নিঃশ্বাস ফেলতে পারছে না ঠিক করে। জিসান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কায়ানের চোখে চোখ রাখার সাহসও তার নেই। কায়ান এবার পিস্তলের নলটা সরাসরি জিসানের বুকে ঠেকিয়ে বলল, মেয়েটাকে খুঁজে বের করতে না পারলে এই গুলিগুলা ঠিক এই বুকের ভেতর ঢুকিয়ে দেব আমি। বুঝেছিস? জিসান ধোক গিলতে গিলতে বলল, বস আপনি তো জানেনই আরহান আহমেদ সবসময় আমাদের থেকে এক ধাপ আগে চিন্তা করে গিয়ে। এইসব অজুহাত আমাকে দিলে চলবে না। ওই মেয়েকে আমার চাই। রান্নাঘরে ঢুকে ঈশা কিছুক্ষণ চুপ করে চারপাশে তাকিয়ে রইল। চুলা, ফ্রাইং প্যান, ঝা চকচকে কিচেন সবকিছুই অচেনা। তারপর ধীরে ধীরে রাগে গজগজ করতে লাগল, আজ পর্যন্ত জীবনে ডিম ভাজা করিনি, আর আমাকে বলছে কিনা রান্না করো। ঠিক আছে, আজ এই লোককে অপহরণের স্বাদটা আমি ভালোভাবেই টেস্ট করাব গো। তারপর শুরু হলো ঈশার রান্না অভিযান। একটু বেশি হলুদ, একটু বেশি মরিচ, লবণ না দিলে কি হয়? দিয়ে দিল 4 চামচ। তারপর ঝোল গরম করতে গিয়ে পুরো রান্নাঘর যেন বারুদের গন্ধে ভরে গেল। ঈশা ঠোঁট বাঁকিয়ে বলল, এমন রান্না খাওয়াবো আজকে ঈশা কি জিনিস বুঝবে গু। রান্না শেষে জয়ী ভঙ্গিতে হাঁটতে হাঁটতে রুমে গেল ঈশা। কিন্তু রুমে ঢুকেই তার মুখ থমকে গেল। ড্রয়িং রুমে টেবিল জুড়ে থরে থরে রাখা খাবারের প্যাকেট সবই রেস্টুরেন্টের। ঈশা চোখ বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপরই গর্জে উঠল সে, এইটা কি? বাইরের থেকেই যখন খাবার আনবেন তাহলে আমাকে দিয়ে কষ্ট করালেন কেন? আরহান কফির মগে চুমুক দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি তোমার রান্না খাব? ঈশা বিস্ফোরণের মতো চিৎকার করে উঠল। মানে? তাহলে আপনি আমাকে শুধু শুধু রান্না করতে পাঠালেন? আরহান নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার বকবক থামাতে এটাই দরকার ছিল যাতে আমি শান্তিতে নিজের কাজ করতে পারি। ঈশা ভ্রু কুঁচকে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর মুখে আরহানের সামনে দাঁড়িয়ে বলল, দেখুন, আপনি রান্না করতে বলেছেন, আমি রান্না করেছি, আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার বিষয়। কিন্তু শর্ত অনুযায়ী এখন আমাকে আমার মামার সঙ্গে কথা বলতে দিতে হবে গু। আরহান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে টেবিলে রেখে বলল, ওকে, কথা বলতে পারো, কিন্তু সময় সীমিত। ঈশা সঙ্গে সঙ্গে ফোন তুলে ডায়াল করল মামার নম্বরে। ঈশার মামা কল ধরতেই আরহান ঘড়ির দিকে দৃষ্টি তীক্ষ্ণ করল। ঈশার মামা ঈশাকে একটু শান্ত করল, তারপর আরহান সম্পর্কে বলা শুরু করতেই আরহান ঈশার হাত থেকে ফোন কেড়ে নিয়ে কল কেটে দিল। এইটা কি ধরনের অভদ্রতামি? আপনি কল কেটে দিলেন কেন? আরহান ফোনটা সাথে সাথে বন্ধ করে বলল, আমার ইচ্ছে কি? আপনি কে বলুন তো? ঈশা এই প্রথম শান্ত গলায় প্রশ্ন করল। কেন? আমি কে সেটা জেনে তুমি কি করবে? আরহান ভ্রু তুলে প্রশ্ন করতেই ঈশার ভীষণ মেজাজ খারাপ হল। ঈশার চুপ করে রইল, তার চুপ থাকার আরেকটি কারণ তার মামার বলা শেষের কথাগুলো। আরহান সিআইডির স্পেশাল ইউনিটের শীর্ষ কর্মকর্তা, সে দেশের জন্য কাজ করে কিন্তু ছায়ার মতো, যাকে শুধু রাষ্ট্রের গোপন চক্র চেনে। তোমাকে বলছি যাতে তুমি তাকে বিশ্বাস করতে পারো, কিন্তু খেয়াল রাখবে আরহান যেন এই বিষয় জানতে না। বাকিটা বলার আগেই আরহান ফোনটা ঈশার হাত থেকে কেড়ে নিয়ে নেয়। ঈশা চুপ করে বসে আছে। বিষয়টা এত জটিল সে কল্পনা করেনি।
তাকে নিরাপত্তা দিতে নিয়ে এসেছে, কিন্তু কার কাছ থেকে নিরাপত্তা দিচ্ছে? সে এমন কি করেছে যে তার নিরাপত্তার প্রয়োজন? কায়ানের লোকেরা ঈশাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু নির্ভুল কোনো ঠিকানা মেলেনি। কিন্তু শেষমেশ এক গোয়েন্দার মাধ্যমে তারা ঈশার মামার ফোন কল আর যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে ঈশার অবস্থান নিশ্চিত করতে পারে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা তাদের কল্পনার বাইরে। শহর থেকে দূরে নিরিবিলি জনমানবহীন ভিলা। ভিলার বাইরে দেওয়া আছে কড়া নিরাপত্তা বাহিনী। ঈশার ছায়া পর্যন্ত পৌঁছাতেও পারবে না তাদের কেউ। ভিলার আশেপাশে গেলেই মৃত্যু নিশ্চিত। কায়ানের বিশ্বস্ত জিসান কি করবে কিছুই বুঝতে পারছে না। এর মাঝেই এলো আরেক দুঃসংবাদ। জিসানের শরীর ঘামছে, ঠোঁট কাঁপছে, চোখ দুটো ছানা বড়া। কায়ানের মায়ের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর যেন বজ্রাঘাতের মতো এসে পড়েছে তার উপর। গলা শুকিয়ে আসছে, কিন্তু কথা বলতে হবে। কায়ান জানার আগেই আম্মিজানকে খুঁজে বের করতে হবে। জিসান ফিসফিস করে বলল, তোমরা বুঝতে পারছ না। উনি কায়ানের মা। কায়ান তার জন্য পাগল। আর উনি যদি না ফেরেন, কায়ান পাগল হয়ে যাবে। নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাবে। তখন ওর সামনে যে থাকবে সেই মরবে। তুমি আমরা কেউ বাঁচব না গি। জিসানের কণ্ঠ হঠাৎ চড়ে উঠল, তোমরা খুঁজে বের করো তাকে। জলদি করো। কিছু একটা করো। না হলে আমরা কেউ বাঁচব না। কায়ান হিংস্র হয়ে উঠবে গু। জিসানের চোখ দুটো ফাঁকা, যেন সামনে কল্পনা করছে রক্তে ভেসে যাওয়া ভবিষ্যৎ। আম্মিজান না ফিরলে কায়ান নিজেকেও শেষ করে দেবে। আমি জানি। আমি দেখেছি গু, অস্থিরতায় বলল জিসান। কায়ানের মা শহরের এক বিক্ষিপ্ত রাস্তায় একা একা ঘুরছেন। তিনি ডিমনেশিয়ার রোগী। ডিমেনশিয়ার প্রভাব তাকে নিজের মৃত ছেলে আর স্বামীকে খুঁজতে বাধ্য করেছে। তাকে ঘর থেকে বের করলেই তিনি পালিয়ে যেতে চেষ্টা করেন। এইবার তিনি সফল হয়েছেন। বয়সের সাথে সাথে তার মধ্যে এক ধরনের পাগলামি কাজ করে, যা তার সাথে কথা বলে বোঝা যায় না। তাকে দেখে মনে হয় একদম স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ কথা বলেই বোঝা যায়, বর্তমান ভুলে যাচ্ছে, অতীতটা স্মৃতিতে আরও গাঢ় হচ্ছে। হঠাৎ চিনতে পারছেন, আবার পরক্ষণেই অচেনা লাগছে। রাত ৮টা। আরহান নিজের কাজের জিনিসপত্র গুছিয়ে নিতেই ঈশার দৃষ্টি তীক্ষ্ণ হল। এতক্ষণ সে চুপচাপ থাকলেও এইবার সে নড়ে চড়ে বসল। আরহান শান্ত গলায় বলল, আমি বের হচ্ছি। চিন্তার কিছু নেই, তোমার জন্য এখানে প্রয়োজনীয় সব কিছুই আছে গি। বাকিটা শেষ করার আগেই ঈশা ঝড়ের মতো সামনে এসে দাঁড়াল। বের হচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন আপনি? আপনি কোথাও যেতে পারবেন না গি। তুমি ঠিক করবে আমি যাব কি যাব না। আরহান বুকের কাছে দুই হাত ভাঁজ করে জিজ্ঞেস করল। যেতে পারবেন না, কারণ আপনি আমাকে এইখানে আটকে রেখেছেন, তাই আপনিও আমার সাথেই আটকে থাকবেন। আরহান ভ্রু তুলে তাকাল। আচ্ছা, তুমি আটকে রাখবে আমাকে? নিজের হাইট দেখেছ? এই টুলে দাঁড়ালেও আমার নাক অবধি পৌঁছাবে না গি। ঈশা চোখ টিপে রাগ চেপে রাখল, তারপর ঠান্ডা গলায় বলল, একদম হাইট নিয়ে কথা বলবেন না। আমিও চাইলে আপনাকে দানব বলতে পারি, কিন্তু আমি কি বলেছি? আরহান পাত্তা দিল না। তার পকেটে রাখা ফোন ভাইব্রেট করতে লাগল। সে পকেট থেকে ফোন বের করতেই ঈশা পাশের থেকে বড় একটা টুল এনে আরহানের সামনে রাখল। আরহান ফোনের দিকে ব্যস্ত ছিল, এইদিকে ঈশা টুলে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আরহান মেসেজটা খোলার আগেই ঈশা টুলে উঠে দাঁড়িয়ে বলল, এইবার বলুন। এইবার তো আপনার সমান সমান হয়েছি। আরহানের দৃষ্টি স্ক্রিনে ব্যস্ত ছিল। তার স্ক্রিনে ভেসে উঠল একটা এনক্রিপ্টেড বার্তা, কি মুভমেন্ট ডিটেক্টেড নিয়ার দি আউটার প্যারামিটার। আইডেন্টিটি আনকনফার্মড। পুরোটা পড়ার আগেই ঈশার ভারসাম্য একটু নড়বড়ে হতেই হঠাৎ তার পায়ের নিচে টুলটা কাঁপতেই সে দুলে উঠল, পরক্ষণেই সোজা গিয়ে পড়ে গেল আরহানের উপর। আরহান ও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। ঈশাকে ধরার আগেই ঈশার নিজের সম্পূর্ণ ভার নিয়ে আরহানের উপর পড়ে গেল। ঈশাকে ধরতে গিয়ে ব্যালেন্স হারিয়ে দুইজনই মেঝেতে। ঈশার পুরো শরীর আরহানের উপর, দুজনের ঠোঁটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। আরহান কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল, তারপর ধীরে চোখ খুলতেই চোখে চোখ পড়ল ঈশার দিকে। একটা নিঃশব্দ থমথমে মুহূর্ত, দুজনে কিছু বলছে না। এরপরই আরহান ঠোঁটের কোণে হাসি রেখে বলল, এইভাবে আটকানোর প্ল্যান আমাকে? ঈশার পুরো শরীর আরহানের উপর, দুজনের ঠোঁটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। আরহান কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল, তারপর ধীরে চোখ খুলতেই চোখে চোখ পড়ল ঈশার দিকে। একটা নিঃশব্দ থমথমে মুহূর্ত, দুজনে কিছু বলছে না।
এরপরই আরহান ঠোঁটের কোণে হাসি রেখে বলল, এইভাবে আটকানোর প্ল্যান আমাকে? ঈশার সাথে সাথে উঠে বসে চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়, চোখে মুখে লজ্জা মিশ্রিত রাগ। নিজেকে কি মনে করেন আপনি? ঈশা গর্জে ওঠে। আরহান বসে উঠে গম্ভীর চোখে তাকায়, আমি যা তাই মনে করি গিয়ে। এ কথা বলার মাঝেই ফোনটা আবার ভাইব্রেট করতে লাগল। এবার আরহান দ্রুত উঠে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখে। বার্তা: 3 unidentified movements. Northwest perimeter. Possible breach attempt. Tactical team en route. আরহানের চোখ কুঁচকে উঠল। সে দ্রুত কানে হ্যান্ডসেট গুজে দিল। ডেল্টা ইউনিট, উত্তর পশ্চিম কোণ সুরক্ষিত করো। অপারেশন সাইলেন্ট মোড অন। আমি আসছি গু। ঈশা ততক্ষণে দাঁড়িয়ে গেছে। তার চোখে অজানা আতঙ্কের ছায়া। কি হয়েছে? ধীরে জিজ্ঞেস করল সে। তেমন কিছু না। বন জঙ্গল, তাই কিছু শিকার পেয়েছি, ছোট্ট উত্তর আরহানের। মানে? ঈশার কণ্ঠ কাঁপছে। আরহান তাকালো তার দিকে, ঠোঁটে শক্ত রেখা। মানে তোমাকে বুঝতে হবে না। এখন আমাকে যেতে হবে কি বলেই আরহান বেরিয়ে গেল ভিলার বাইরে। রাতের অন্ধকারে তার ছায়া মিলিয়ে গেল। অন্যদিকে জিসান একটা ভাঙা কারখানার ছাদে দাঁড়িয়ে বাইনোকুলার দিয়ে পাহারা দিচ্ছে। তার পাশে একজন মুখ ঢাকা লোক এসে বলল, লোকেশন নিশ্চিত? কিন্তু আম্মিজান এখনও নিখোঁজ। জিসানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুটা থেমে বলল, কায়েনকে এখনও জানানো হয়নি। ভিলার উত্তর পশ্চিম কোণে হঠাৎ গোলাগুলির শব্দ। আরহান পজিশন নিয়ে গুলি চালাচ্ছে, নিখুঁত টার্গেটিং। তার কানে ভেসে এলো কমান্ড ইউনিটের কণ্ঠ, স্যার, এরা কায়েনের লোক। কিন্তু হঠাৎ পেছন থেকে অন্য গ্রুপ এসেছে। হিভি ফায়ার ইনকামিং। আরহান দাঁত চেপে বলল, ব্যাকআপ নাও। হোল্ড পজিশন। ভিলার ভেতরে ঈশা টিভি মনিটরে বিস্ফোরণ দেখতে পাচ্ছে। তার ঠোঁট ফাঁপছে শুধু একটাই কথা বলার জন্য, আরহান। ভিলার বাইরে গুলি চলার শব্দ থেমে গেছে। আরহান কানে হেডসেট গুজে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, রিপোর্ট? ওপাশ থেকে ডেল্টা ইউনিটের প্রধান জানাল, 3 জন আক্রমণকারী গুলিতে আহত। একজন ধরা পড়েছে, বাকি 2 জন পালিয়েছে। লোকাল কন্ট্রোল সিস্টেম হ্যাক করার চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন পুরো এলাকা সুরক্ষিত। আরহান দম ফেলল। তারপর বলল, ধরা পড়া ছেলেটিকে ইন্টারোগেট করতে হবে। কোড 144 অ্যাক্টিভ ককরো, আর চারপাশের নিরাপত্তা বাড়ানো হোক। ভিলার ভেতরে ঈশা এখনও ব্যাকআপ মনিটরগুলোতে দৃশ্য দেখতে পাচ্ছে। সে নিজের কাজ জড়িয়ে ধরল। তারপর মনে পড়ে গেল মামার কথাগুলো। আরহান সিআইডি স্পেশাল ইউনিটে কাজ করে, রাষ্ট্রের গোপন চক্রের অংশ। হঠাৎ যেন নিজেকে এক গভীর ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে মনে হল। অন্যদিকে এক ভাঙাচোরা গুদামঘরে জিসান থম মেরে বসে আছে। সামনে রাখা গ্লাসটা হাতে নিয়ে ঘুরাচ্ছে। তার চোখে খালি ক্লান্তি। একজন এসে বলল, বস, আমরা ঢুকতে পারিনি। তারা ভেতরে পুরো এলাকা বুলেট প্রুফ করে রেখেছে। সেন্সর, ড্রোন, ইনফ্রারেড সবকিছু। এজেন্ট দুর্গ। জিসান হঠাৎ চিৎকার করে উঠল, তোমরা সবাই ব্যর্থ। কায়েনকে আমি কি জবাব দেব? আম্মিজানও হারিয়ে গেছে, আর ঈশার ছায়াও পাচ্ছি না। তার কণ্ঠে আতঙ্ক নয়, এখন কেমন পাগলামির রেশ। কায়েন জানলে সব শেষ। সে তখন আর থামবে না। ভিলার ছাদে দাঁড়িয়ে আছে আরহান। তার চোখে দূরদৃষ্টি। পাশ থেকে এলো আরেক এজেন্ট। স্যার, ধরা পড়া লোকটা মুখ খুলছে না। কিন্তু তার মোবাইলে কিছু এনক্রিপ্টেড ডেটা পাওয়া গেছে। খুব সম্ভবত কায়েনের লোক। আরহান কিছুক্ষণ চুপ থেকে বলল, সতর্ক থাকবে। কায়েনের কাছে আমাদের যেতে হবে না, ও নিজেই আমাদের কাছে আসবে। ঈশা দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো দেখছে। কি হচ্ছে এইসব? কেন তার সাথেই এমনটা হচ্ছে? আরহানকে এখনও তার কাছে অস্পষ্ট লাগছে। এক পাহাড়ি সেতুর নিচে দাঁড়িয়ে কায়েনের আরেক বিশ্বস্ত লোক রুবান কথা বলছে ফোনে। স্যার, ফেইল করেছি। জিসান হতাশ। ঈশা এখনও নীরব। ওপাশ থেকে এক গলা আসে, এবার তাহলে আমি নামব। রুবান থেমে গেল। তৈরি হও, কায়েন আসছে। কিন্তু যেমনভাবে আসবে কেউ কল্পনাও করতে পারবে না। ফোনটা কেটে গেল। রাত গভীর। চারপাশে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে কোনো শেয়ালের ডাক কিংবা বাতাসে পাতা ওড়ার শব্দ।
বিলার গেট খুলে আরহান ভেতরে ঢুকল। হাঁটতে হাঁটতে লিভিং রুমের দিকে এগোতেই থমকে গেল। সোফার এক কোণে ঈশা বসে আছে নিঃশব্দে। চুল এলোমেলো, চোখে মুখে হতাশা। আরহান ধীরে ধীরে এগিয়ে আসে। অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, এখনো এখানে কি করছ? ঈশা কোনো উত্তর দিল না। শুধু একবার তার দিকে তাকাল। আরহান নিঃশব্দে পাশে গিয়ে বসতেই ঈশা প্রশ্ন করল, আমি কি এমন করেছি যার জন্য আমাকে এত নিরাপত্তা দিতে হচ্ছে গিয়ে? নাহ, তুমি কিছুই করনি। আমার কারণেই তুমি এসবে জড়িয়ে পড়েছ, আরহান শান্ত গলায় বলল। আপনার কারণে মানে? ঈশা অবাক হয়ে তাকাল। হ্যাঁ, আমার কারণে। তুমি কায়ানের সম্পর্কে তো জানো? আরহানের প্রশ্নে ঈশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কায়ান যে কোনো কারণে হোক আমাকে ট্র্যাপে ফেলতে চেষ্টা করছে। ওর উদ্দেশ্য আমার অবধি পৌঁছানো। কিন্তু ও কি চায় সেটা স্পষ্ট নয়। আপনার কাছে পৌঁছানোর উদ্দেশ্য কি? ঈশা ভয়ে ভয়ে বলল। সেটা জানতেই আমি এ শহরে এসেছি। আমি কে সেটা তো তোমার মামা তোমাকে বলেই দিয়েছে। সাধারণ এইসব ক্রাইম ইনভেস্টিগেশনে আমি সরাসরি কাজ করি না। কিন্তু সে আমার পিছু নিয়েছে কেন? ঈশা অবাক হয়ে প্রশ্ন করল। কারণ আমার বাবা মা অবধি পৌঁছানো সম্ভব নয়। বাড়ির চারিদিকেই সর্বক্ষণ নিরাপত্তা থাকে। তাই কায়েন এখন এই নোংরা পলিটিক্স খেলছে গি। আমাকে পেলে কি করবে ওরা? ঈশা আনমনে প্রশ্ন করতেই আরহান ঈশার মুখের দিকে তাকাল। তোমাকে পেলে কি করবে? কি করবে না সেটা জিজ্ঞেস করা ভালো। ঈশার চোখে মুখে ভয়। যেন চোখের পানি অনেক কষ্টে আটকে রেখেছে। আরহানের মুখভঙ্গি একটু নরম হল। সে হাত বাড়িয়ে ঈশার গাল আলতো করে ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, বোকা মেয়ে। এ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা রেখেছি তোমায়। তোমার ছায়া পর্যন্ত পৌঁছাতে গেলে প্রাণ হারাবে, আর কেউ যদি তোমায় ছোঁয়ার কথাও ভাবে জীবন্ত জাহান্নামে ছুঁড়ে ফেলব তাকে গু। রাত পেরিয়ে ভোরের আলো আসতেই ঈশার ধীরে ধীরে ঘুম ভাঙল। চোখ খুলেই দেখে তার পাশে ঘুমিয়ে আছে আরহান, শান্ত স্থির। মুখে যেন যুদ্ধ শেষে ক্লান্ত সৈনিকের প্রশান্তি। ঈশা নিঃশব্দে তাকিয়ে থাকে ওর দিকে। ঈশা কি করে এই বিছানায় এলো তার জানা নেই। কাল রাতে কখন সে ঘুমিয়ে পড়েছে সেটাও সে জানে না। ঈশার বুকের ভিতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। তার পাশে এই প্রথম কোনো পুরুষ ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ দেখাচ্ছে। কি মনে করে এই বদরাগী লোকটা তার পাশে ঘুমিয়ে আছে কে জানে? হঠাৎ আরহানের চোখ খুলে যায়, ঈশার চোখে চোখ পড়ে। গুড মর্নিং বলে আরহান ঘুমভাঙা গলায়। ঈশা কয়েকবার চোখের পলক ফেলে উঠে বসতে বসতে বলল, মনে হচ্ছে কোনো মেয়ের ঘুমিয়ে পড়া আপনার কাছে খুব স্বাভাবিক বিষয় গু। আরহান ঠোঁটে হালকা হাসি টেনে বলল, আমি অস্বাভাবিক কিছু করেছি বলে তো মনে হচ্ছে না গি। আমি যেই প্রশ্ন করেছি তার উত্তর দিন। ঈশা আর চোখে তাকাল। তুমি কি জানতে চাচ্ছ যে এক বিছানায় মেয়েদের সাথে আমার রাত কাটানোর অভ্যাস আছে কিনা? আরহানের স্পষ্ট উক্তিতে ঈশা অপ্রস্তুত হয়ে তাকাল। আরহান উঠে বসতে বসতে বলল, সত্যি বলতে মানুষ হিসাবে আমি একটু অসভ্য রকমের, যেটা শুধু আমার কাছাকাছি এলেই বুঝতে পারবে গু। সেটা আমি এমনিতেই জানি, কিছুটা দূরত্ব বজায় রেখে বল ঈশা। You're lucky. Do you know why? ঈশা ভ্রু কুঁচকে তাকাতেই আরহান বলল, Because I'm here to protect you so I won't behave like a pervert. বলতে বলতে আরহান রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে এক অন্ধকার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে কায়েন। তার গলায় কালো স্কার্ফ, চোখে আগুন। আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে নিজেকে বলে, এটাই সময় গু। একটা টেবিলে ছড়ানো ডিভাইসগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছে সে। ছোট সাইলেন্ট ড্রোন, ইনফ্রারেড ক্যামেরা, সিগন্যাল ব্লকার। প্রতিটি জিনিস সে নিজের হাতে পরীক্ষা করে নিচ্ছে। রুবান পেছনে এসে বলল, বস নিশ্চিত? কায়ান উত্তর না দিয়ে একবার আয়নায় নিজের প্রতিচ্ছবির চোখে চোখ রাখে। আজ রাতে ভিলায় ঢুকব আমি নিজে গু। রুবান চুপ করে থাকে। সে জানে ঝড় আসতে চলেছে। ভিলার পেছনে মাঠে দাঁড়িয়ে আছে ঈশা, আর সামনে দাঁড়িয়ে আছে আরহান, হাতে একজোড়া ট্রেনিং গ্লাভস। তোমাকে আজ কিছু আত্মরক্ষার কৌশল শেখাব, বল আরহান। কেন? আপনি থাকতে আমার কেন আত্মরক্ষা করতে হবে? ঈশার গলায় বিরক্তির সুর। তুমি কি প্রতি রাত আমার সাথে এক বিছানায় কাটাতে চাও নাকি? আরহান গম্ভীর ভঙ্গিতে বলে। ঈশার মুখ লজ্জায় লাল হয়ে গেল। আরহান আরও বলল, আমি কায়েনের হাত থেকে তোমাকে বাঁচাব, কিন্তু আমার হাত থেকে রক্ষা করতে পারব না গি। ছি! এইসব বলতে লজ্জা লাগে না আপনার? ঈশার আগে গজগজ করতে করতে বলল।
আরহান টান দিয়ে ঈশার 2 হাত ধরে নিজের কাছে নিয়ে এলো, তারপর হাত দুটো পিছনে নিয়ে আটকে ফেলে বলল, না, আমার লজ্জা পাওয়ার বয়স শেষ গো। মানে? মানে জানতে হবে না। কেউ এইভাবে হাত আটকে ফেলে কিভাবে নিজেকে ছাড়িয়ে নিবে? ট্রাই করো দেখি। ঈশা নিজের সমস্ত শক্তি দিয়ে ছটফট করতে লাগল, কিন্তু পারল না। কিভাবে কারো হাত ছাড়িয়ে বের হতে হয় আরহান বুঝিয়ে দিল। ঈশা মনোযোগ দিচ্ছে। আরহান এইবার পিছন থেকে ঈশার 2 বাহু শক্ত করে ধরতেই ঈশা চোখ কুঁচকে বলল, এইভাবে পেছন থেকে ধরার মানে কি? ট্রেনিংয়ের অংশ। এইভাবে কেউ পিছন থেকে ধরলে কি করবে? ঈশা চুপ করে কথা শুনছে। পিছন থেকে ধরলে নিজের মাথার পেছনের অংশ দিয়ে হিট করবে। হাত পা কম নাড়াবে। টার্গেট কাছাকাছি আসলে তবেই হিট করবে গি। হয়েছে, বুঝেছি। এইবার ছাড়ুন আমাকে, কি বলেই ঈশা ছটফট করতে লাগল। আরহান ঈশাকে ছাড়ল না। বরং ঈশার কানের কাছে গিয়ে বলল, এত ছটফট করছো কেন? বয়স কত তোমার? 21 বলেই আজ চোখে তাকাল ঈশা। মাত্র 21? পিচ্চি বলেই এক হাতে ঈশার মাথা ধরল আরহান। ছাড়ুন বলছি বলেই ঈশা আরহানের শিখানো ট্রেনিং তার উপরেই প্রয়োগ করল। আরহান মোটেও প্রস্তুত ছিল না। ঈশা মাথা ঝাঁকিয়ে বাড়ি দিতেই আরহান খেয়াল করে সরে গেল। তারপর ঠোঁটের কোণে হাসি রেখে বলল, বাহ, গুড গার্ল, তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলেছ দেখি বলেই আরহান ঈশার 2 বাহু ছেড়ে দিল। তারপর বলল, আমার শেখানো ট্রিক্স আমার উপরে প্রয়োগ করার ভুল আর কখনো করবে না। নেক্সট টাইম মাফ করব না। বলেই আরহান ভিলার ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আরহান প্রস্তুতি নিয়ে বাইরে যাচ্ছে। গা ছুঁয়ে থাকা গাঢ় নীল জ্যাকেট, কানে হেডসেট। ঈশা দরজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? একটা ইনফরমেশন ট্রেস করতে হবে। আরহান উত্তর দেয়, আমি একা থাকব নাকি? একা কোথায়? তোমায় পাহারা দিতে বাইরে কত মানুষ তার ধারণা আছে? কিন্তু ভিতরে তো আমি একা গু। আমি একজনকে আসতে বলেছি। ভয় পাওয়ার কারণ নেই গি। শহরের ভিতরকার রাস্তা ধরে গাড়ি চালাচ্ছিল আরহান। এমন সময় একটা রিকশা হঠাৎ ব্রেক কষে। পাশে এক বৃদ্ধা হাঁটছিলেন। আরহানের গাড়ির সাথে ধাক্কা খেলেন বৃদ্ধা। আরহান গাড়ি থামিয়ে দ্রুত এগিয়ে গিয়ে বৃদ্ধাকে ধরল। ঠিক আছেন আপনি? বৃদ্ধা কোনো কথা বলে না। অবাক দৃষ্টিতে আরহানের দিকে তাকিয়ে থাকে। যেন আরহানকে তিনি চেনেন। আরহান বৃদ্ধাকে তুলে নিজের গাড়িতে বসিয়ে কাছের হসপিটালে নিয়ে গেল। রূপকথার শহর, পর্ব 2। নবনী নীলা।